অনাবশ্যক একটি কথা জানতে চাই, সেটা হচ্ছে গতকাল রাতে একটা ইউটিউব লাইভে এসেছিলেন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর ডালিম। তার মানে তিনি এখনো বেঁচে আছেন এবং আরো খবর প্রকাশ, এই যে সিস্টেম যেটা ভিসা নেওয়ার নিতে হবে 30 পরে জানুয়ারির পরে ব্যবস্থা নেব। সাংবাদিক ইলিয়াস কাজটা করলেন কি? পুরো জাতি অবাক, বিশ্ব অবাক, নতুন ইতিহাস সৃষ্টি। জনাব শরীফুল হক ডালিম, যাকে আমরা সাধারণভাবে মেজর ডালিম হিসেবে চিনি, তার একটা সাক্ষাৎকার পাবলিশড হয়েছে একটা ইউটিউব চ্যানেলে। ইলিয়াস হোসাইনের একটা চ্যানেলে তার সাক্ষাৎকার এসছে এবং ইলিয়াস হোসাইনের এই সাক্ষাৎকারে অকল্পনীয় রকম ভিউ হয়েছে। এই ভদ্রলোকের প্রতি আমাদের অনেক কৌতূহল আছে এবং তাকে কিন্তু আসলে এই ইন্টারভিউটার আসলে ইম্প্যাক্টটা কি, উনি কি বলেছেন সেটার ঐতিহাসিক ইস্যুর আলোচনা চাইতে সম্ভবত এই আলোচনাটা বেশি জরুরি। এই ইন্টারভিউটার সময় এখন কেন? এই ইন্টারভিউ দিয়ে আসলে কি কোনো কিছু অর্জন করতে চাওয়া হয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দীর্ঘ 50 বছর পর মেজর ডালিম প্রকাশ্যে আসলেন সাংবাদিক ইলিয়াসের লাইভ টক শো দিয়ে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াসের টক শোতে মেজর ডালিমকে দেখে সকলে রীতিমতো অবাক। কোথায় ছিলেন এতদিন আত্মগোপনে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইতিহাসের আসল সত্য তিনি তুলে ধরেছেন। মেজর ডালিমের মুখ থেকে আমরা যেটা শুনলাম সেটি পুরোপুরিভাবেই ভিন্ন। এতদিন যা পড়ে এসেছি আমরা তার উল্টো। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সত্য ইতিহাস, সঠিক তথ্য আমরা পেলাম সাংবাদিক ইলিয়াসের জন্য। মেজর ডালিমের মুখ থেকে আমরা আসল ঘটনা শুনলাম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মেজর ডালিম লাইভ টক শোতে আসার পর থেকেই নানাবিধ সমালোচনা হচ্ছে, তাকে ঘিরে আলোচনা হচ্ছে, নানা ধরনের মানুষ নানা রকম কথা বলছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কেউ কেউ বলছে মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনা হোক, রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক, তাকে যথাযথ মর্যাদা দিয়ে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনও দাবি তুলেছে অনেকেই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তবে মেজর ডালিমের এই লাইভ টক শোতে প্রকাশ্যে আসা, হুট করে মেজর ডালিমের দেখা মিলা, এগুলোকে কেন্দ্র করে কি ভাবছে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে, কি বলা হলো আমরা সেটা দেখব। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর ডালিমের এই লাইভ টক শো নিয়ে কি বললো সেটা শুনে আসি, তারপরে কথা বলি। দীর্ঘ 50 বছর পর প্রকাশ্যে এসেছেন বীরবিক্রম মেজর শরীফুল হক ডালিম, যিনি সবার কাছে মেজরের ডালিম নামেই পরিচিত। রোববার রাতে প্রবাসী সাংবাদিকের লাইভ টক শোতে হাজির হন তিনি। এ সময় স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী 50 বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি, যা এখন সামাজিক মাধ্যমে বেশ আলোচিত বিষয়। তবে মেজর ডালিমের এই উপস্থিতি ও তার দেওয়া বিভিন্ন তথ্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। বিষয়টি নিয়ে এবার যে প্রতিক্রিয়া দেখালেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, সেই খবরই জানাচ্ছেন সহকর্মী SI রাজ। মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখো লাখো লোক, মানে সবাই আনন্দ মিছিল বের করলো। শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই অধিক পরিচিত, দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সামরিক কর্মকর্তা হিসেবে। 1975 সালের 15 আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন, যেটি শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম নিজেই বাংলাদেশ বেতারে ঘোষণা দেন। মেজর ডালিম বলছি, এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। 1975 পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বাংলাদেশি দূতাবাস পদে নিয়োগ দেয়। পরে আওয়ামী লীগের শাসনকালে শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়, কিন্তু তার আগে থেকেই আত্মগোপনে চলে যান তিনি। এরপর দীর্ঘ 50 বছর লুকিয়ে থেকে অবশেষে প্রকাশ্যে এলেন তিনি। 5 জানুয়ারি রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে মেজর ডালিম হাজির হন। লাইভে 50 বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। ভারতের আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে যাবে, সেইটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে। টকশোর শুরুতে মেজর ডালিম বলেন, দেশবাসীকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানাই। বিপ্লব একটি সমাজ, যে কোনো রাষ্ট্র একটি চলমান প্রক্রিয়া। সেই অর্থে তাদের বিজয় এখনো পুরোপুরি অর্জিত হয়নি, তার জন্য আরো সময় প্রয়োজন। যে বিপ্লবী যে লক্ষ্য থাকে, সেই লক্ষ্য একমাত্র বিপ্লবীরাই সাধন করতে পারে, অর্জন করতে পারে। সেই জন্য তোমাদেরকে এখনই ঘুমিয়ে পড়ার সময়
ঘুমিয়ে পড়লে চলবে না। এ সময় ২৪-এর গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি, সেই অবস্থান থেকে সেই ৭১-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে, তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে। এছাড়া অন্য প্রশ্নে মেজর ডালিম আরও বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। বাকশাল বিদায়ের পর কোটি কোটি মানুষ তখন রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখো লাখো লোক, মানে দেশের রাস্তা ঘাট গঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো। এদিকে মেজর ডালিম ইস্যুতে যখন তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম, তখন এক সাংবাদিক সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে মেজর ডালিমের লাইভ সম্পর্কে প্রশ্ন করলে তিনি উত্তর দেননি। এদিন সকালে রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে এ প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ওই সাংবাদিক মেজর ডালিমকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি বলে সম্বোধন করে তার জীবিত থাকার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি। জানতে চাই, সেটা হচ্ছে গতকাল রাতে একটা ইউটিউব লাইভে এসেছিলেন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর ডালিম। তার মানে তিনি এখনো বেঁচে আছেন এবং আরো খবর প্রকাশ। আমি আজকে আপনারা পাসপোর্টের উপরে জিজ্ঞেস করেন, শোনা ভাই, আজকে পাসপোর্টের উপরে জিজ্ঞেস, আজকে আমি আমার ডিগ্রি আমি পাসপোর্টের উপরে না, আমি এটার উপর উত্তর দেবো না। আমি এই স্পেসিফিক আমি আজকে আপনার পাসপোর্টের উপরে জিজ্ঞেস করেন। আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, আমরা জানতাম যে তিনি খুবই সাহসী একজন মানুষ, কারণ তিনি আর্মিতে খুবই ভালো একটা পদে চাকরি করেছেন, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত। বুঝতে পারেন কি পরিমাণ একটা হাইয়েস্ট পদবি সামরিক বাহিনীতে। তো যখন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নিলেন, ওনার বিভিন্ন কথাবার্তা কথোপকথনে আমার কাছে মনে হয়েছে অনেকটা দুর্বল চিত্তের মানুষ তিনি। এখন মেজর ডালিমের নামটা মুখে নেওয়া কি অন্যায় বা এটা গুনাহের কাজ, অথবা তার সম্পর্কে কোনো বক্তব্য দেওয়াটা কি এই মুহূর্তে কোনো গুনাহের কাজ? আমার কাছে যেটা মনে হয়েছে, ভিডিওর প্রথম অংশে আপনার বক্তব্যটা দেখছেন যে কিভাবে তিনি বিষয়টাকে পাশ কাটিয়ে যাচ্ছেন, এটা নিয়ে তো আপনার একটা বক্তব্য দেওয়া জরুরি ছিল। আপনি কেন এইভাবে পাশ কাটালেন? যার কারণে মানুষের মধ্যে এটা নিয়ে হাস্যরস তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন যে না ভাই, এই বৈষম্য বিরোধীরা যারা আছে তারা সবাই মেজর ডালিমের পক্ষে, এই কারণে তিনি আসলে এখানে কোনো ধরনের মন্তব্য করেন নাই। কারণ মন্তব্য কইরা নেগেটিভ পজিটিভ করলে ঝামেলা আছে। যদি তিনি নেগেটিভ মন্তব্য করেন বৈষম্য বিরোধীরা খেপতে পারে, আবার যদি পজিটিভ মন্তব্য করেন তাহলে বিএনপি খেপতে পারে, যার কারণে বেচারা আছে মাইন্ড কাটছি। তবে এগুলাতে দুর্বল চিত্তের প্রকাশ হয়। এই অন্তর্বর্তী সরকারের যেই শক্তি সামর্থ্য বা থাকে না একটা বাঘ বাঘ ফিল, এটা কিন্তু নয়, অনেকটা কচ্ছপ কচ্ছপ ফিলের মধ্যে চলছে। এর মাঝখানে এটা গেল একটা আরেকটা গুরুত্বপূর্ণ আমি নিউজ এটার মধ্যে আপডেট করছি। আমরা যতদূর জানতাম ডিবিতে আয়নাঘর আছে এক ধরনের, যেটা ডিবি হারুন তার অফিসের সম্ভবত 3 তলায় নাকি বেসমেন্টের মধ্যে একটা কক্ষ রেখেছিল, যেখানে নাহিদ সার্জিসরা দাবি করছিল তাদেরকে ডিবির আয়নাঘরে রাখা হয়েছিল। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে ডিবিতে আয়নাঘর বলে কিছু নেই। লাক্সিনি আরেক পেস, মানে সরাসরি এটাকে আয়নাঘর হিসেবে তাহলে ব্যবহার করা হতো না নাকি, মানে কি বুঝলাম না। আচ্ছা, তিনি আরেকটা পজিটিভ জিনিসও তিনি দিয়েছেন, আমি এটাতে ধন্যবাদ জানাই, কারণ এটাতে সারা বাংলাদেশে অনেক মানুষ উপকৃত হবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়নাঘর বলে কিছু নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আপনার গতকালকে আপনার দুপুরের দিকে ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আপনার কথা বলার সময় তিনি এই দাবি করেছেন। সাংবাদিকদের প্রশ্ন ছিল ডিবি কার্যালয়ে আয়নাঘর আছে বলে আমরা জেনেছি, তো আজকে আপনি ডিবি কার্যালয় পরিদর্শন করলেন, ডিবিতে সেই আয়নাঘরটা কি এখনো অক্ষত আছে? তো তিনি বলছেন যে আয়নাঘর বলে কিছু নেই। আমি ডিবিকে বলেছি ডিবি কার্যালয়ের ভেতরের এই পুকুরটা যেন আয়নার মতন পরিষ্কার থাকে, মানে একটা পুকুর হয়তো নোংরা আছে, আয়নাঘর বলে কিছু থাকবে না, কোনো ভাতের হোটেলও থাকবে না। তো গুরুত্বপূর্ণ একটা আপডেট তিনি দিয়েছেন। তিনি বলছেন এটা কি প্রজ্ঞাপন হয়েছে কিনা, এটা আইন হয়েছে কিনা সেটা হচ্ছে জরুরি, যে সিভিল ড্রেসে কাউকে ধরবে না, অবশ্যই ডিবির জ্যাকেট পরিধান করবে। এছাড়া কাউকে গ্রেপ্তার করার সময় ডিবির আইডি কার্ড শো করতে হবে। আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবে না। আমিও যদি আইনের বাইরে গিয়ে কোনো বেআইনি নির্দেশনা দেই সেটাও তারা মানবে না। এখন এগুলো তো কথা বলেই, কিন্তু এটাকে আইন করে প্রজ্ঞাপন করে আপনারা ফাইনাল করেন। শেষের অংশটা খুবই পজিটিভ একটা বক্তব্য ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে ডিবি হারুনের এই যে মহাপরিদর্শকের যে অফিসটা ছিল
মানে মূল কার্যালয়টা ছিল। তো আমরা এখানে কিন্তু বিভিন্ন সময় সংবাদকর্মীদের প্রকাশ দেখেছি, তারা সাংবাদিকরা যেগুলো প্রকাশ করলেন শেখ হাসিনা সরকারের পতনের পর, এগুলো কি এখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এখানে আয়নাঘর বলে কিছুই নেই। তো বক্তব্য দেওয়ার সময় কেমন জানি তালগোল পাকাই যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছেন খুবই দুর্বল চিত্তের মানুষ সবাইকে এখন মনে হচ্ছে আমার কাছে। আরেকটু সাহস নিয়ে কথা বলতে হবে। মেজর ডালিমের নিয়ে প্রশ্ন আসছে, মেজর ডালিমের এই প্রশ্ন নিয়ে আপনার উত্তর দিতে হবে। এগুলাকে পাশ কাটাই গেলে আসলে মানুষের কাছে খুব বেশি পজিটিভ অবস্থান তৈরি হবে না। মেজর ডালিম বারবার বলছেন যে উনি ওনার বইতে লিখেছেন, বইয়ের কথা মুখে বলছেন। তো তাহলে উনি কি খুব নতুন কিছু যুক্ত করেছেন এখানে? আমি মেজর ডালিমের বইটা পড়িনি, কিন্তু আমি ফেসবুকে দেখলাম যারা ওই বইটাও পড়েছেন তারা দুটো তুলনা করে বলছেন যে ওনার বলার প্রায় সব কথাই তারা আগে ওই বই থেকেই জানতেন। তো তাহলে উনি কি নতুন যোগ করলেন, কি যোগ করলেন? কেন আমরা এত আগ্রহী হয়ে উঠলাম? কেন মেজর ডালিমকে দেখার জন্য মানুষজন হুমড়ি খেয়ে পড়লো? কথাগুলো তো মাঠে আগেই আছে। এর কারণ হয়তো একটা যে আমরা অনেকে পড়িনি, যে আমি বললাম আমি নিজেও ওনার বইটা পড়িনি, ফলে অনেকে শুনতে চাইলো এবং উনি কি বলেছেন। এবং মেজর ডালিম ওই ঘটনায় যতটুকুই রোল প্লে করুক, তার সেই ঘোষণাটা যেহেতু বেতারে তিনি রেডিওতে তিনি দিয়েছিলেন, সেই কারণে ওনার নামটা মানুষের কানে ওইভাবেও গিয়েছিল এবং অনিবার্যভাবেই তিনি জানেন। এবং তার স্ত্রীকে নিয়ে বেশ কিছু মিথ প্রচলিত ছিল, যে মিথগুলো তিনি নিজেই বাস্ট করেছেন ইন্টারভিউতে। তো সবকিছু মিলে ডালিম খুবই খুবই আলোচিত নাম ছিল, মানুষ দেখতে গেছেন। ওনার কন্টেন্টে আমি জানি না কেউ কি পেয়েছেন এমন একটা কিছু খুবই স্ট্রাইকিং, যেটা আমরা আসলে জানতাম না কখনো। আমি জানি না তার স্ত্রীকে নিয়ে ঘটনাটা ওনার বইতে উনি লিখেছেন কিনা, লিখে থাকলে এটাও পুরোনো ঘটনা, না হয় এটা একটা স্ট্রাইকিং বিষয় হতে পারতো, একটা নতুন বিষয় আনা। আর দু একটা এসছে, এগুলো খুব স্ট্রাইকিং, কিন্তু এগুলোর সাথে কোনো ইন্টারেস্ট জড়িত আছে কিনা আমাদের সেই প্রশ্ন আসলে করা উচিত হবে। আমি জিয়া সম্পর্কে এখানে যা উনি বলার চেষ্টা করেছেন সেগুলোর কথা বলছি, আসবো সেই জায়গায়ও। কিন্তু একটা খুব সিগনিফিক্যান্ট বিষয় আছে, সাম্প্রতিক মুভমেন্ট, এবং সেটা নিয়ে আমি অনেকের আলোচনায় আসলে ওই বিষয়টাকে মানে খুব বেশি গুরুত্ব না দিতে দেখেছি। আমার কাছে মনে হয় ওটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় ইন্টারভিউর। আমি আসবো শেষের দিকে। জনাব ডালিমের ইন্টারভিউতে কয়েকটা জিনিস একটু টাচ করতে চাই, যে উনি আসলে কি করেছেন, কি বলেছেন, মানে সেটা যদি বলি। অনেক কিছু এনেছেন যেখানে প্রসঙ্গ এসছে, মানে আমি কয়েকটা ছোট জাস্ট টাচ করে চলে যাই। উনি রবীন্দ্রনাথের গান নিয়ে আমাদের জাতীয় সঙ্গীত হওয়া নিয়ে আপত্তি করেছেন, যে ইনি একজন ভারতীয় এবং ভারতের জাতীয় সঙ্গীত তার নামে আছে, আমরা কেন করব, আমরা কেন নিলাম? আমাদের তো নজরুল ছিল, আরো পোয়েটস ছিল, এটা আমাদের এক ধরনের দুর্বলতা, আমাদের অক্ষমতা যে আমরা পারি নাই। এটা ভুল না যে আমরা আমাদের দেশের, আমার এই মাটিতে জন্মানো কোনো পোয়েটকে দিয়ে বা নতুন করে গান লিখে নেওয়া যায়, কিন্তু যে তথ্যটা যখন নজরুলের নাম বলেন, যখন আমরা স্বাধীন বাংলাদেশে জাতীয় সঙ্গীত নিচ্ছি, নজরুল কিন্তু তখনও বাংলাদেশি নাগরিক হননি, তিনিও ভারতীয় নাগরিকই ছিলেন। সুতরাং এই কথাটা বলছি, এর মধ্যে আসলে ঠিক ভারতীয় ইস্যু না, ইস্যুটা কি আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। রক্ষী বাহিনীর কথা বলছেন, ভারতীয় বাহিনীর বিকল্প ছিলেন, এই ধরনের আলাপ তিনি আনছেন। এবং শেখ মুজিবুর রহমান ভারতের মানুষ ছিলেন এবং একটা পর্যায়ে ভারত বাংলাদেশকে আসলে করদ রাজ্যে পরিণত করার জন্য, স্বাধীনতা জন্য সাহায্য করেছে। তারপরে ভারত যেহেতু একসময় সোলজার সরিয়ে নিতে হয়, তাই তখন তার জায়গায় রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে। ভারতের বাংলাদেশ নিয়ে পরিকল্পনা, এখানে ওই যে 7 পয়েন্ট একটা চুক্তির কথা বলা হয়, সেই চুক্তিটার কথা তিনিও এনেছেন, কিছু ধারা তিনি বলেছেন। এই চুক্তিটা আমরা অনেকেই দেখেছি, এবং এই চুক্তির ভিত্তিতে যদি হয়ে থাকে তো আসলে এটা তো ভয়ঙ্কর ব্যাপার, কোনো সন্দেহ নেই। এবং ভারতের পাকিস্তানকে দুর্বল করা তো পরিকল্পনা ছিলই, ঠিক করদ রাজ্য পুরোপুরি না হলেও বাংলাদেশ ভারতের সাথে লাইনড হয়ে পুরোপুরি চলবে, এটা ভারতের প্রত্যাশা ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে, মেজর ডালিম দাবি করছেন তিনি ওই যুদ্ধের সময়গুলোতেই এটা জানেন, এটা বোঝেন। এগুলো যদি হয়ে থাকে তাহলে তিনি শেখ মুজিবুর রহমান দেশ ছেড়ে চলে গিয়েছিলেন ফর শিওর, কিন্তু এবং হ্যাঁ, মেজর ডালিম যে কথাটা বলেন মুজিব স্বাধীনতা চাননি, আমি ওনার সাথে এটাতেও একমত। শেখ মুজিবুর রহমান শেষ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, একজন বুর্জোয়া পলিটিশিয়ান যা চায়, নির্বাচনে জিতেছেন, উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, কোনো সন্দেহ নেই। তো সেটা উনি বলেছেন, ঠিক আছে, কিন্তু তার জন্য যুদ্ধ করা, উনি ভারত করদ রাজ্য বানাবে, তাহলে এই করদ রাজ্য তৈরি করার জন্য তিনি যুদ্ধ করেছেন বীরত্বের সাথে। উনি একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, উনি মুক্তিযোদ্ধা মানে কি করেছেন, উনি কিভাবে ট্রেন করেছেন সবাইকে, সবকিছুর দীর্ঘ বর্ণনা আছে। তো সেটা অদ্ভুত শোনায়। এবং রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে ভারতের স্বার্থে, এটাও আমার কাছে খুবই ডিসপিউটেড ইস্যু মনে হয়, কোনো সন্দেহ নেই। জিয়াউর রহমান সম্পর্কে অনেক কথা আছে, আমি একটু পরে আসছি, সেটা নিয়ে কথা বলবো। কিন্তু মুক্তিযুদ্ধ সময়কালে কয়েকটা কথা খুব ইন্টারেস্টিং উনি বলেছেন, আমি জানি না ওনার বইতে উনি এগুলো লিখেছেন কিনা। যে সময় একটা সেনার পরিষদ তৈরি করা হয়েছিল এবং তখন 25 বছর আগামীতে বাংলাদেশ কেমন হবে তারা নাকি যুদ্ধের সময় সেই জিনিসটা করছেন। এবং সেই সময়ে জিয়াউর রহমান
কোরআন ছুঁয়ে শপথ করেছিলেন যে তিনি তাদের সাথে থাকবেন, তাদের সামনে নেতৃত্ব দেবেন। তবে শর্ত ছিল তিনি রাষ্ট্র ক্ষমতা যাওয়ার আগ পর্যন্ত এই তথ্য জানানো যাবে না, এরকম কথা উনি বলছেন। এবং শেষ পর্যন্ত উনি পেরে ওঠেন নাই, মানে উনি যে শপথ করেছেন সেই শপথটা উনি রক্ষা করেন নাই, কথাটা এইরকম উনি বলেছেন। জিয়াকে অবশ্য উনি ক্ষমা করে দেওয়ার কথাও বলেছিলেন, একটা স্মৃতিচারণ করছেন। আবারও তিনি বলছেন, তিনি তার বইতে এটা লিখেছেন, উনি যখন চায়না ছিলেন, তার বাবা আবার জিয়ার ক্যাবিনেটের খুবই সিনিয়র মিনিস্টার ছিল, সেখানে জিয়ার সাথে কথোপকথনের কথা তিনি এনেছেন। কিন্তু যে কথাটা জরুরি সেটা হচ্ছে, একটা পর্যায়ে যারা ইলিয়াস তাকে জিজ্ঞেস করছেন যে আপনাদেরকে শেখ মুজিবুর রহমানকে পদচ্যুত করার ইচ্ছে ছিল। মানে আমরা খেয়াল করি, যুদ্ধের সময় বসে মেজর ডালিম মনে করছেন মুজিব ভারতীয় এজেন্ডাই বাস্তবায়ন করছেন, তাই তাকে পদচ্যুত করতে হবে। তাই যদি হয়ে থাকে, তিনি মুজিবের এক অর্থে অধীনে তো বটেই, কারণ যে মুজিবনগর সরকার তৈরি হয়েছিল, আমাদের অস্থায়ী সরকার তৈরি হয়েছিল, তার প্রেসিডেন্ট তো মুজিব ছিলেন। এবং শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চাননি, কিন্তু শেখ মুজিবুর রহমানের নামেই যুদ্ধ হয়েছে, এতে কোনো কনফিউশনের কিছু নেই। তো তা যদি হয়ে থাকে, উনি যুদ্ধ করছেন এটাকে স্বাধীন করার জন্য করে মুজিবের হাতে তুলে দেবেন, তারপর মুজিবকে একদিন তারা পদচ্যুত করবেন, এসব পরিকল্পনা যুদ্ধের মধ্যে বসে বসে তারা করছেন। আমি জানি না, কেউ কেউ বলে না, দেখেন আপনারা যা ভালো মনে করেন, আমার কাছে তাই মনে হলো আর কি। এবং বাংলাদেশের স্বাধীনতার কথা পাকিস্তান নেভির এক অফিসার প্রথম, ধারণা করি তিনি বাংলাদেশের সন্তান, তখন যেহেতু পাকিস্তানি ছিল, সেই আলাপ তুলেছেন। অথচ বাংলাদেশের মাটিতেই প্রচুর মানুষ স্বাধীনতার আলাপ তুলেছেন, ভাসানী তুলেছেন, সিরাজুল আলম খানরা বহু আগে তুলেছেন। তারা কেউ নন, একটা ডিফারেন্ট ন্যারেটিভ আমাদের সামনে নিয়ে আসা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু আমি ওনার বই পড়িনি তাই আমি জানতাম না বইয়ে আছে কিনা। মেজর ডালিম আসলে খুব আলোচিত হয়েছেন, এই নামটা আমরা ছোটবেলা থেকে শুনতাম এই একটা কারণে, যে তার স্ত্রীকে শেখ কামাল তুলে নিয়ে যান তার সাঙ্গপাঙ্গরা সহ, এবং ধর্ষণ করেন, এই ধরনের কথাও আমরা শুনেছি। আমরা বাস্তবে আপনারা সবাই শুনেছেন কিনা জানি, আমরা ছোটবেলায় জাস্ট শুনেছি কানে। তার বর্ণনা অতি ডিটেল এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং অনেক অপ্রয়োজনীয়ভাবে বড় করা হয়েছে। এই 2 ঘন্টার এটা হওয়ার দরকার ছিল না, এটা খুবই কেয়ারফুলি প্ল্যান্ড হলে 2 ঘন্টা না, উনি 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা কথা বলুক, কিন্তু এটা যদি কেয়ারফুলি প্ল্যান্ড হতো আমরা অনেক বেশি তথ্য হয়তো পেতে পারতাম। উপস্থাপকের উচিত ছিল তাকে আরো, করেছেন উনি লিডিং প্রশ্ন করেছেন, কিন্তু আরো করা, কারণ আমরা ডালিমের কাছ থেকে আসলে অন্য অনেক কিছু জানতে চেয়েছিলাম যেটা উনি ওনার বইয়ে বলেননি। সে কারণেই বলবো, প্রশ্ন বা সবকিছুর মধ্যে একটা প্যাটার্ন ছিল, সেই প্যাটার্নটাই আমি আসলে খুঁজতে চাই। এটাই আসলে মূল টেক অ্যাওয়ে এই ইন্টারভিউর। তো যাই হোক, উনি ওখানে দীর্ঘ বর্ণনা দিয়ে জানা গেল তার স্ত্রী ধর্ষিত হওয়া দূরে থাকুক, শেখ কামাল সেখানে থাকা দূরে থাকুক, তাকে অপহরণই করা হয়নি, তুলেই নিয়ে যাওয়া হয়নি। তুলে নিয়ে যাওয়া হচ্ছিল মেজর ডালিমকে তার স্ত্রী তার স্বামীর নিরাপত্তার জন্য, বোধ করি এটাই যৌক্তিক। তিনি এবং তার খালা গাড়িতে উঠে পড়েন। পরবর্তীতে উনি বিস্তারিত বর্ণনা আছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, আসলে শুনে নেবেন ঘটনা কি হয়েছিল। তাহলে একটা ভয়ঙ্কর মিথ্যে কথা, মিথ্যাচার ছড়ানো হয়েছিল, তো সেটা তিনি বাস্ট করেছেন। আমি তার এই সততাকে স্যালুট জানাই, খুবই চমৎকারভাবে উনি এটা বলেছেন। এটা ঠিক আছে, একটা নতুন তথ্য আমার কাছে, উনি আগে এটা বলেছেন কিনা আমি জানি না। জিয়াউর রহমান সম্পর্কে আরো উনি বলেছেন যে ক্ষমতা কুক্ষিগত করার জন্য 4000 সামরিক কর্মকর্তাকে হত্যা করেছেন। মানে জিয়া কত হত্যা করেছেন সেদিকে যাচ্ছি না, মানে খেয়াল করি আমরা, উনি শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের হত্যাকাণ্ডকে ঠিক হত্যাকাণ্ড বলছেন না, ওনারা এটাকে বিপ্লব বলছেন, এবং এই বিপ্লবে তারা নিহত হয়েছেন। সুতরাং তাদের ভাষ্য মতো একটা বড় উদ্দেশ্যের জন্য এই ঘটনাটা হয়েছে। ওই তর্কেও আমি ঢুকতে যাচ্ছি না, তার বক্তব্য কিন্তু তার সবিরোধিতা দেখছি। জিয়ার সময় বা জিয়া যখন দায়িত্ব নেন তখন বাংলাদেশের মিলিটারির চেইন অফ কমান্ড বলে কিচ্ছু ছিল না, একেবারেই কিছু ছিল না। বাংলাদেশে সরকার ছিল না, উনি জিয়া যখন দায়িত্বে আসেন তার আগে নভেম্বরের ওই সময়গুলোতে চেইন অফ কমান্ড বলে কিছু ছিল না, তাকে সেগুলো ফিরিয়ে আনতে হয়েছে। কু পাল্টা কু প্রতিনিয়ত হচ্ছিল, এবং সেই সময় অনিবার্যভাবেই বেশ কিছু প্রশ্নবিদ্ধ বলবো আমরা বিচারের পরিস্থিতি হয়েছে, কিছু ফার্স্ট বিচার এগুলো ওনাকে করতে হয়েছে। প্রশ্নবিদ্ধ বলাও হয়তো এই অর্থে ঠিক না, কারণ ওই সময়টা ওইটা ডিমান্ড করে। তো তাহলে জিয়ার করা এই পদক্ষেপগুলোকে মেজর ডালিম কিভাবে তাচ্ছিল্য করেন, কিভাবে বিদ্রুপ করেন, কিভাবে সমালোচনা করেন, ওগুলো এসেনশিয়াল ছিল বাংলাদেশের ওই সময়কার স্টেবিলিটি নিশ্চিত করার জন্য। আমি ডালিমের তার যে বক্তব্য আছে সেটার ভিত্তিতেই বলছি। এরকম প্রচুর, কিন্তু জিয়াকে ডেমোনাইজ করার ইচ্ছে, মানে এক ধরনের চর্চা তার মধ্যে ছিল। রাদার শেখ মুজিবুর রহমান সম্পর্কে উপস্থাপক জনাব ইলিয়াস ইনফ্যাক্ট এটা তুলেও এনেছেন যে আপনি তার বিরুদ্ধে কোনো খারাপ কথা বলেননি, কোনো বাজে মন্তব্য করেননি, এবং ডালিম স্বীকারও করেছেন যে তার সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল,
কারণ তিনি যখন তার স্ত্রীকে তুলে নিয়ে যায় সে সময় তার স্ত্রীর সাথে শেখ মুজিবুর রহমানের কথোপকথন তিনি যখন বলেন বোঝা যায় তাদের মধ্যে খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। এবং আমরা অন্যান্য জায়গা থেকে এটাও জানি যে শেখ মুজিবুর রহমানের পরিবারের সাথে সম্পর্ক থাকার কারণেই 32 নম্বরে ডালিম যাননি, উনি ওই জায়গাটা থাকতে চাননি। ঠিক আছে, হতেই পারে কারো কারো এরকম ব্যক্তিগত সম্পর্ক। কিন্তু যে কথাটা বলছিলাম, শেখ মুজিবুর রহমানকে উনি এভাবে ছাড়তে, কিন্তু জিয়াকে উনি অনেক বড় এক ধরনের ভিলেন বানানোর চেষ্টা করছেন, এটা সঠিক। এবং জিয়া বিট্রে করেছেন, যদিও জিয়া 75-এর ঘটনা জানতে পেরেছেন কিংবা জানতেন কিনা, নানান রকম ইতিহাস আমাদের সামনে আছে। কোনো কোনো জায়গায় আছে এভাবে যে তিনি জানতেন, তিনি এটার মধ্যে ইনভলভ থাকতে পারবেন না, কিন্তু উনি তোমরা পড়তে পারো এ ধরনের কথা কেউ কেউ বলার চেষ্টা করছেন। কারো কারো বইতে এরকম এসছে। আমরা ওই তর্ক, আবারও বলছি, তর্কগুলোতে যেতে চাইছি না। ইতিহাস খোঁজার জন্য আমি এই ভিডিও করছি না। ইতিহাস খোঁজার জন্য যদি হয় তাহলে সবকিছু একত্র করে আবার কথা বলবো, কিন্তু আমি বলছি এই চেষ্টাটা আছে, চেষ্টার জায়গাটা আছে। এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গুরুত্বপূর্ণ 2-3টা ইস্যু আছে। একটা হলো বুদ্ধিজীবী হত্যা কারা করেছিল, লিডিং প্রশ্ন করছিলেন মিস্টার ইলিয়াস। তখন উনি জবাব দিয়েছেন না, এটা পাকিস্তানে করার কোনো কারণ, এটা ভারতীয়রা করেছে। কতজন শহীদ হয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে ডিবেট আছে। যে গল্পটা আমরা জানতাম সেটা আবার জনাব ডালিম বললেন, সেটা হচ্ছে 3 লক্ষ সংখ্যাটাকে ইংরেজিতে 3 মিলিয়ন বলে ফেলেছেন শেখ মুজিবুর রহমান। উনি 3 লক্ষ ইংরেজি 3 মিলিয়ন জানতেন। এরপর আবার সাংবাদিকের কান্নাকাটির এক উদ্ভট গল্প উনি বলছেন, সেদিকে আর না যাই। ইংরেজি ভাষার অপমান দেখে নাকি ধর্ষিত 2 লক্ষ হয়েছেন কিনা উনি বলেছেন উনি জাস্ট 2 জনকে দেখেছেন। মানে ওনার 2 জন দেখা 2 লক্ষ ধর্ষিত না হওয়ার যুক্তি না। আবারও বলছি, এগুলো কোনোটা যে ফিক্সড সংখ্যা আমি তাও বলছি না। 30 লক্ষ সংখ্যাটা নিয়ে প্রচুর মানুষের কনফিউশন আছে। সংখ্যাটা 10-15 লক্ষ আছে, 3 লক্ষ আছে, হোয়াট এভার ইট ইজ। 3 লক্ষ সংখ্যাটাও বিরাট একটা সংখ্যা, কিন্তু সেদিকেও যাচ্ছি না। কিন্তু এই ডিবেটটা নাহলে কিন্তু কোনোটাই নতুন ডিবেট না, কোনোটাই নতুন ডিবেট না। এগুলো আমাদের এই সমাজে ছিল, দীর্ঘদিন থেকে মানুষ কথা বলেছে। অনুমান করি তিনি তার বইতেও এই কথাগুলো লিখেছেন। এখন নতুন করে উনি এখন সামনে এসে বললেন, হ্যাঁ, বলার ক্ষেত্রে আমরা মানুষকে যখন দেখি তার মুখ থেকে কথা শোনা, একটা লেখাপড়ার কথা শোনার মধ্যে কমিউনিকেশন ইজ মাচ বেটার, কোনো সন্দেহ নেই। ওই বেটার একটু কমিউনিকেশনই হয়তো হয়েছে, তথ্যগতভাবে নতুন কিছু না। তাহলে এখানে আসলে কি দাঁড়ালো? বেশ কঠোরভাবে আওয়ামী বিরোধিতা আছে। শেখ মুজিব না, আওয়ামী, শেখ মুজিব সম্পর্কে ওনার ছাড় ছিল, কিন্তু আওয়ামী লীগের অ্যাজ এ হোল, মানে আমরা দুটোকে একত্র করে না ফেলি, তার শাসন আমল নিয়ে কথা আছে, কিন্তু উনি ব্যক্তিগতভাবে শেখ মুজিবুর রহমানকে খুব বেশি ব্যক্তিগত অ্যাটাক করেননি। উনি দেখাতে চেষ্টা করেছেন যে তিনি আমার একটা সিস্টেমের মধ্যে আছেন যেটা আমাদের জন্য ক্ষতিকর হয়েছে, সেটা সমালোচনা আছে। ভারতের আধিপত্যবাদ নিয়ে কথা আছে। উনি এই যে এখনকার যে ছাত্র জনতার কথা বলা হচ্ছে, তিনি সেটাকে বলছেন যে ভারতের কাছ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের আসলে আরো যুদ্ধ করে যেতে হবে। সো আমাদের মাঠে, রাজনীতির মাঠে এই মুহূর্তে খুব 2টো গুরুত্বপূর্ণ ইস্যু আছে, ভারত বিরোধিতা, আওয়ামী বিরোধিতা। খুবই ভ্যালিড ইস্যুজ, যৌক্তিক কারণে এই দেশের মানুষ এই দুটো বস্তুর ওপরে খুব ক্ষুব্ধ। জিয়ার বিরুদ্ধে কেন আমরা এই প্রশ্ন যদি করি, জিয়া যে দল তৈরি করে গেছেন সেই দল শেখ হাসিনার বিরুদ্ধে এই জুলাই আগস্টে বিরাট রোল প্লে করেছে। শুধু তাই না, যেটা অনেক বেশি জরুরি, আমি বহুবার এটা নিয়ে কথা বলেছি, শেখ হাসিনার ক্ষমতায় থাকাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে গেছে এই দলটা। 2011 সালে সংবিধান সংশোধনের পর থেকে 13-14, তারপরে বর্ষপূর্তিতে 15-তে এসে, তারপরে 18-র আগে তো 18-তে তারা নির্বাচনই করলো, তারপর না আবার 22 থেকে খুবই টাফ ফাইট করে গেছে। তো সেই দল, মানে সেই দলের যিনি মূল প্রতিষ্ঠাতা, তাকে ডেমোনাইজ করার চেষ্টা করছে কেন? আমরা সাম্প্রতিক সময়ে দেখব আমাদের রাজনীতির মাঠে বিএনপির সাথে জামায়াতের একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে। তারা নানাভাবে বিএনপিকে স্টিগমাটাইজ করার চেষ্টা করছে। এবং আমরা খেয়াল করব বিএনপি ভারত প্রসঙ্গে খুব টাফ কথা এই মুহূর্তে বলছে না, এবং আওয়ামী লীগ প্রসঙ্গে তাদের এক ধরনের ছাড়ের ভাব দেখা যাচ্ছে। কিন্তু এখানে এই দুটোকেই মূল টার্গেট করা হলো। এবং যেটা বলছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্ভবত এটা, উনি বারবার 24 সালে 2024, এটা 1924 না, উনি 1924 বলেছেন। উনি ওনার স্ত্রীর মৃত্যু 1905 বলেছেন। আমি জানি না ওনার আসলে সুস্থতা কতটুকু আছে, যদি উনি নামগুলো যখন বলছিলেন খুবই ক্রিস্প মেমোরি মনে হয়েছে। যাই হোক, তো উনি বিপ্লব বলছেন, এবং একটা কথা উনি খুব স্পষ্টভাবে বলেছেন, বিপ্লবীদের এমন একটা অবস্থানে থাকতে হবে যেন তারা নীতি নির্ধারণ করতে পারে। এই একটা কথা খেয়াল করুন। বিপ্লবী সরকার টোনটা আমাদের মাথায় আসবে। বহু মানুষ বিপ্লবী সরকারের প্রজেক্ট নিয়ে মাঠে নেমেছিলেন। এরপর বাংলাদেশে অলরেডি তার বিবেচনায়
আমাদের মুক্তিযুদ্ধ, তারপর মুজিব হত্যা করে তাকে উৎখাত করার মাধ্যমে আমাদের সেকেন্ড রিপাবলিক হয়েছে বলে তিনি মনে করেন। 24-এর গণ অভ্যুত্থান থার্ড রিপাবলিক, এবং বিপ্লবীরা তাদের মতো করে দেশ যখন তৈরি করতে পারবে সেটা ফোর্থ রিপাবলিক হবে। এবং এরপর উনি সবচেয়ে জরুরি কথা বলেছেন, তিনি তার সামর্থ্য, যোগাযোগ, এগুলো ভিত্তিতে তিনি যদি কন্ট্রিবিউট করতে পারেন, তিনি জনতাকে সাহায্য করতে প্রস্তুত আছেন। সাংবাদিক ইলিয়াস কাজটা করলেন কি? পুরো জাতি অবাক, বিশ্ব অবাক, নতুন ইতিহাস সৃষ্টি। ইউটিউবের ইতিহাসে এত বেশি সংখ্যক মানুষ, মোর দেন 8 লাখ সরাসরি লাইভ দেখেছে কোনো ভিডিও লাইভ স্ট্রিমিং, এটা অতীতে কখনো হয়নি। ইউটিউবেও এটা ইতিহাস হয়েছে। তো দর্শক, আমরা কথা বলছি মেজর ডালিম খ্যাত যে লোকটা, তার পূর্ণ নাম বা বর্তমান পদবি এটা নয়, সাংবাদিক ইলিয়াসের সাথে ইউটিউবে সাক্ষাৎকার দিয়েছেন এবং হাটে হাড়ি ভেঙেছেন সে সাক্ষাৎকার নিয়ে। নানানভাবে এটা বিশ্লেষণ করা যায়, কিন্তু আমি একটা দিক বিশ্লেষণ করব যে ইলিয়াস বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় তৈরি করে দিয়েছে। এটার একটা দিক হচ্ছে আওয়ামী লীগ তো এমনি গেছে, আওয়ামী লীগ ডেড, এক্সপার্ট মাল। বিএনপির রাজনৈতিক বয়ান মাঠে মারা খেল ইলিয়াসের এই এপিসোডের কারণে। এবং 54 বছরের ইতিহাসে জামাত শিবিরের সবচাইতে বড় বিজয় আমি বলবো এটা। কারণ আমরা যাই বলি, জামাত ইসলামী যতই মুক্তিযোদ্ধা সাজার চেষ্টা করুক, 1971 জামাতের জন্য একটা বিব্রতকর অধ্যায় বাংলাদেশের রাজনীতি। জামাত নিজেরা 71কে ওইভাবে ডিফেন্ড করতে পারছিল না, হীনমন্যতায় হচ্ছিল। গোলাম আজম ছাড়া কেউ 71 প্রশ্নের জবাব ক্লিয়ারলি দিতে পারেনি। আর গোলাম আজমের বক্তব্যে বর্তমান জামাত একমত নয়। সেই হিসাবে এই 71 প্রশ্নটা হালকা করা, কিংবা জামাতের যে দৃষ্টিভঙ্গি ছিল, যে থিওরিগুলো দিয়েছিল, যে ভারতের ষড়যন্ত্র, নানান কিছু ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো এই জালিমের বক্তব্যে, ইলিয়াসদের বক্তব্যে, পিনাকিদের বক্তব্যে এস্টাবলিশড হচ্ছে। জনগণ, তরুণ প্রজন্ম, জেনজি এটা গ্রহণ করছে। তো বিএনপি যে আবার মুক্তিযুদ্ধ ব্যবসা শুরু করেছিল, এটা মাঠে মারা গেল। এখন এইসব মুক্তিযুদ্ধ ব্যবসা কেউ খায় না। এখন 71-এ বাংলাদেশ ভারত যুদ্ধ হয়েছিল, পাকিস্তান ভারত না বাংলাদেশ পাকিস্তান না কি, এটা নিয়ে মানুষ সন্দেহ সংখ্যায় পড়ে গিয়েছে। শেখ মুজিব কি করেছিল, এখন ওইটা নিয়ে সন্দেহ করছে মানুষ। কিসের জামাত কি করেছিল? আর বিএনপি এসেছে মুক্তিযুদ্ধ ব্যবসা করতে। মানে মেজর ডালিম এসে বিএনপির মুক্তিযুদ্ধ ব্যবসা একেবারে খেয়ে দিয়েছে। এখন পাগলও মুক্তিযুদ্ধ ব্যবসার ট্যাবলেট খাবে না। এই জন্য ডালিমের বিরুদ্ধে বিএনপি খেপেছে, তাকে ট্রল করার চেষ্টা করছে। বিএনপি যত মোড়াবে তত পড়াবে। বিএনপি এখন সবাইকে প্রতিপক্ষ বানিয়েছে। মানে দেখেন পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে, যে বিএনপি আওয়ামী লীগ এক, আওয়ামী লীগের শত্রু বিএনপি শত্রু এক, এবং সবাই বিএনপি শত্রু। মিজানুর রহমান আজহারিও বিএনপি শত্রু, ইলিয়াসও বিএনপি শত্রু, পিনাকিও শত্রু, কনক সরোয়ারও বিএনপি শত্রু, সবাই। মাহমুদুর রহমানও বিএনপি শত্রু। বিএনপির পক্ষে আসলে কেউ নেই। বিএনপির পক্ষে কারা? বিএনপির পক্ষে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যাকে দেখতে পারে না, বা আওয়ামী লীগের কাছে যিনি মোস্ট ওয়ান্টেড ছিলেন, সে মেজর ডালিম এখন বিএনপির কাছেও মোস্ট ওয়ান্টেড। খারাপ, মেজর ডালিম মিথ্যা কথা বলে, অমুক তমুক নানান কথা। দর্শক, ইলিয়াসের সাথে মেজর ডালিমের সাক্ষাৎকারের সবচাইতে গুরুত্বপূর্ণ দিক হিসেবে আমি মনে করি বিএনপির বর্তমানে যে রাজনৈতিক স্ট্যান্স, রাজনৈতিক যে বয়ান, সেটা মাঠে মারা গেল। মুক্তিযুদ্ধ বয়ান একটা ধরা পেল। এটা আমরা জানতাম যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ব্যবসা করতে পারে, সেটা মানায়, কিংবা আওয়ামী লীগের পক্ষে ভারত আছে। বিএনপি হচ্ছে কিসের কি ঈদের পর আন্দোলন, এরা আসছে মুক্তিযুদ্ধ ব্যবসা করতে। এটা এই ব্যবসা লাঠে উঠবে বিএনপি, এটা পারবে না, তারা ধরা পড়বে। একেবারে আম সালা পুঁজি সহ ধরা পড়বে, ধরা পড়েছে। এই ব্যবসা কেউ খায় না এখন। বিএনপির লোকজন এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। কি এখন মুজিব পূজা শুরু করেছে বিএনপি, অথচ মুজিবেরই গোমর ফাঁস করে দিল মেজর ডালিম। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত, অভিমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি বলতে চান আপনারা, আপনাদের অপিনিয়ন কি থাকবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, মেজর ডালিমকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য রাখলো, পাশ কাটিয়ে গেল রীতিমতো। তবে মেজর ডালিম জাতির সূর্য সন্তান, বীর উত্তম মুক্তিযোদ্ধা মেজর ডালিম। তাকে মানুষ কতটা ভালোবাসে, কতটা জনপ্রিয় তিনি এখনও এই যুগের মানুষের কাছে, সেটাই গতকাল আমরা দেখেছি ইলিয়াসের লাইভ টক শোতে। একসঙ্গে প্রায় 9 লক্ষের অধিক মানুষ একসঙ্গে লাইভ ভিডিওটি দেখছিল।
প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এতদিন যাকে ভিলেন মনে করত দেশের মানুষ, তাকেই এখন হিরো মনে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মেজর ডালিমকে নিয়ে দুই একটা বক্তব্য, দুই একটা কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে বিনতিভাবে অনুরোধ করব, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনাদের কাছে সকলের আগে, সবার আগে পৌঁছায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।